আসসালামু আলাইকুম। বায়েজিদের বাংলা পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমরা জানি কোনো ভাষার যে উচ্চারিত আওয়াজ বা কোনো ভাষার উচ্চারিত যে শব্দ, তাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যে উপাদানগুলো পাই তাদেরকে পৃথক পৃথক ভাবে আমরা ধ্বনি বলে থাকি। এবং এই ধ্বনি ও বর্ণ এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমেই যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ধ্বনি আসলে কি। ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ এবং বর্ণ হচ্ছে মূলত সেই উচ্চারিতের উপরই লিখিত প্রকাশ, যাকে আমরা বর্ণ বলে থাকি। তো আজকের ক্লাসে আমরা জানবো যে ধ্বনি কাকে বলে, ধ্বনির শ্রেণী বিভাগ, বর্ণ কাকে বলে, বর্ণের শ্রেণী বিভাগ, এবং তার সাথে সাথে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি এবং কয়টি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নামকরণটাও আমরা আজকের ক্লাসে জানবো। এবার শুরু করছি ধ্বনি। একটু আগেই সংজ্ঞায় বলছিলাম যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা যে উপাদানগুলো পাই সেগুলোকে আমরা পৃথক ভাবে ধ্বনি বলে থাকি। কলম শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি, ক, অ, ল, অ, ম হয়ে গেল কলম। কিংবা বাবা শব্দকে যদি বিশ্লেষণ করি, ব, আ, ব, আ হয়ে গেল বাবা। তাহলে এই প্রত্যেকটি বর্ণ হচ্ছে, এখন বলছি বর্ণ, কিন্তু যখন উচ্চারিত রূপ হিসেবে বলেছি ক, অ, ল, অ, ম, তখন প্রতিটি উচ্চারিত রূপ হচ্ছে একটি করে ধ্বনি। এবং মনে রাখতে হবে এই ধ্বনির সাথে আসলে অর্থের কোনো সংশ্লিষ্টতা কিংবা সম্পর্ক নেই। ধ্বনিগুলো অর্থহীনই হয়ে থাকে। তো এই ধ্বনি যে আমরা সৃষ্টি করি বা উচ্চারণ করি, এটি মূলত আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকি। আমরা জানি বাক শব্দের অর্থ হচ্ছে কথা, এবং কথা বলবার জন্য আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রয়োজন তাদেরকে একত্রে আমরা বলে থাকি বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র। তো কথা বলবার জন্য আমাদের আসলে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন? যেমন কথা বলবার জন্য আমাদের ফুসফুস প্রয়োজন, কথা বলবার জন্য আমাদের জিহ্বা প্রয়োজন, ওষ্ঠ প্রয়োজন, দন্ত প্রয়োজন, গলনালী প্রয়োজন, মুখ বিবরের মাঝে আমাদের আরো রয়েছে তালু, আছে মূর্ধা, এগুলো প্রয়োজন। তাহলে স্বরযন্ত্র, স্বররন্ধ্র এগুলো প্রয়োজন, দন্ত প্রয়োজন, নাসিকা প্রয়োজন। অর্থাৎ এদেরকে সবাইকে একত্রে আমরা বলছি এরা সকলে মিলেই বাকযন্ত্র। তাহলে ধ্বনি সৃষ্টি হয় মূলত বাকযন্ত্রের সাহায্যে। এই যে বলছি ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, বাংলা ভাষায় আসলে ধ্বনি কয় প্রকার? বাংলা ভাষায় ধ্বনি হচ্ছে মূলত দুই প্রকার। একটিকে আমরা বলছি স্বরধ্বনি এবং অন্যটিকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলবো? স্বরধ্বনি বলবো ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যাওয়ার সময় যখন কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তখন তাকে স্বরধ্বনি বলছি। এবং অর্থাৎ যে ধ্বনিগুলো নিজে নিজেই উচ্চারিত হয় সম্পূর্ণভাবে তাদেরকে আমরা বলছি স্বরধ্বনি। বাংলা ভাষায় এই মৌলিক স্বরধ্বনি রয়েছে আমাদের 7টি। যেমন ই, এ, আ, অ, ও, উ, এই সবগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক মানে যাকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেই অর্থেই তাকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। আর যদি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বলি, যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ স্বরধ্বনির সাহায্য ছাড়া যখন উচ্চারিত হয় না, তখনই তাদেরকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। তার মানে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে অবশ্যই আমাদের স্বরধ্বনির সাহায্য প্রয়োজন। আমরা যদি বলি ক, ক এর সাথে অ আছে। আমরা যদি বলি খ, খ এর সাথে অ আছে। আমি যদি বলি লি, ল এর সাথে ই আছে। যখন বলছি লি, ল এর সাথে কি আছে? ই আছে। অর্থাৎ ই হচ্ছে কি একটি স্বরধ্বনি। তার মানে কোন রকম স্বরধ্বনির সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে পারি না। তাহলে এই হলো আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি বা ধ্বনি এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা। এবার আমরা যাব যেখানে, সেটি হচ্ছে বর্ণ। এবং বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনি দ্যোতক বা ধ্বনিকে লেখে প্রকাশ করার যে চিহ্ন, তাকে আমরা বলছি বর্ণ। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে আমরা বর্ণ বলে থাকি। কোন ভাষা লিখতে গেলে ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত ব্যবহৃত হয়, তাকে আমরা বর্ণ বলি। এবং এই বর্ণ হচ্ছে আমাদের দুই প্রকার, একটিকে আমরা বলছি স্বরবর্ণ এবং অন্যটিকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। অর্থাৎ যে চিহ্ন দ্বারা স্বরধ্বনিগুলোকে বোঝায় তাকে আমরা স্বরবর্ণ বলছি। যেমন অ, আ, ই, দীর্ঘ ই, রসৌ, দীর্ঘ রি, এ, ওই, ও, অ, এগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। আমরা জানি বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে আমাদের 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি আছে আমাদের 7টি। আবার যদি ব্যঞ্জন বর্ণ বলি,
ব্যঞ্জন ধ্বনিদ্যোতক সাংকেতিক চিহ্নকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনিদ্যোতক সাংকেতিক চিহ্নকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। এবং এই ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টি আছে? এই ব্যঞ্জন বর্ণ আমাদের আছে 39টি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্যস্য মূর্ধন্য স, দন্ত স, হ, ড বিন্দুর, ঢ বিন্দুর, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং সবশেষ চন্দ্রবিন্দু। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ 39টি। এবং এই 39টি ব্যঞ্জন বর্ণের মাঝে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, যাদেরকে আমরা বলছি স্পর্শ ব্যঞ্জন, পৃষ্ঠ ব্যঞ্জন কিংবা বর্গীয় ব্যঞ্জন, যাদের বর্গ হিসেবে নামও আছে আলাদা আলাদা, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং সবশেষ ক বর্গ। তো বাংলা বর্ণমালায়, বাংলা ভাষায় যে বর্ণ রয়েছে, এই বর্ণগুলোকে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমরা একত্র করে বলি, তাহলে বলবো আমরা যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে 50টি। কিন্তু যখন প্রশ্ন করা হয় বাংলা বর্ণমালা কয়টি, তখন কিন্তু আমরা অবশ্যই বলবো বাংলা বর্ণমালা হচ্ছে একটি। এবার এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো বিভিন্ন রূপে থাকতে পারে, পূর্ণ রূপে থাকতে পারে, সংক্ষিপ্ত রূপে থাকতে পারে। যেমন স্বরবর্ণগুলো যখন পূর্ণ রূপে থাকে, তখন কখনো স্বরবর্ণ প্রথমে বসে শব্দের, কখনো বা মাঝে, কখনো বা শেষে। যখন প্রথমে বসছে অনেক, আকাশ, ইলিশ, যখন শব্দের মাঝে বসছে তখন বাউল, পাউরুটি, যখন শব্দের শেষে বসছে বই, কই, খই ইত্যাদি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যদি আমরা যাই, আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, এবং এই কার আছে আমাদের 10টি। কার নেই, কার নেই শুধু অ, এই অ এর কোনো কারের রূপ নেই। ঠিক আছে? আকার, ইকার, দীর্ঘইকার, রসৌকার, দীর্ঘৌকার, রিকার, একার, ঐকার, ওকার, অকার সবগুলো কারের রূপ আছে, শুধু কারের রূপ নেই অ, যাকে আমরা বলছি স্বর অ, যাকে আমরা বলছি স্বর অ। তো এর কোনো কারের রূপ নেই। এবার যদি বলি ব্যঞ্জন বর্ণ, তাহলে বলবো ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ। ব্যঞ্জন বর্ণের লিখিত রূপও দুটো, একটি হচ্ছে পূর্ণরূপ, অন্যটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কেমন? যেমন পূর্ণরূপে শব্দের শুরুতে, ব্যঞ্জন বর্ণের শব্দের শুরুতে কি হয়? ব্যঞ্জন বর্ণ বসে। যেমন কবিতা, যেমন টগর, শব্দের মধ্যে যখন বসছে খুলনা, বাঁধন, শব্দের শেষে যখন বসছে আম, সিলেট ইত্যাদি। তাহলে ব্যঞ্জন বর্ণ শব্দের প্রথমে বসতে পারে, মাঝে বসতে পারে, শুরুতে, শেষেও বসতে পারে। আবার এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা যখন দেখি, তখন দেখবো যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আসলে কি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আসলে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এবং এই ফলা আছে কয়টি? ফলা আছে 6টি। যেমন খুব সহজে আমরা মনে রাখতে পারি নবম জরল, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। ন দিয়ে শব্দ, যেমন ধরে নাও চিহ্ন, এই হয়ের সাথে যেই ন আছে সেই ন হচ্ছে দন্ত ন। আচ্ছা, তারপর যদি বলি বফলা, যেমন শ্বাস, বফলা। তারপর মফলা, যেমন শ্মশান। তারপর জফলা, যেমন ব্যয়। তারপর রফলা, যেমন আম্র, আম্রকানন মানে আমের বাগান। লফলা, যেমন অম্ল। তাহলে এভাবে আমরা ফলাগুলোর ব্যবহার করে থাকি। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলছি ফলা, এবং এই ফলা আছে কয়টি? আমাদের ফলা আছে আমাদের 6টি, নবম জরল। এবার আমরা আজকের ক্লাসের সবশেষ অংশে চলে গেছি, এবং সবশেষ অংশটা হচ্ছে আমাদের বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নামকরণ করা। এবং বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী তাদের যে নামকরণ করা, এই ক্ষেত্রে আমরা দেখছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোই আছে। স্বরবর্ণের ক্ষেত্রে অ, আ যখন উচ্চারণ করছি কণ্ঠ থেকে সোজাসুজি চলে আসছে, কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। কণ্ঠ ধ্বনি বা কণ্ঠ বর্ণ কিংবা জিহ্বামূলীয় বর্ণগুলি, জিভের মূল একেবারে ভেতর দিকে আছে, সেখান থেকে উচ্চারিত হচ্ছে, সুতরাং জিহ্বামূলীয় বর্ণ বলছি বা কণ্ঠ ধ্বনি বলছি বা কণ্ঠ বর্ণ বলছি। স্বরবর্ণের ক্ষেত্রে অ, আ, কিন্তু ক, খ, গ, ঘ, ও, হ এগুলো সবই হচ্ছে কি কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে, এবং কণ্ঠ থেকে বেরিয়ে এসে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না, যার জন্যই আমরা তাকে বলছি কণ্ঠ কিংবা জিহ্বামূলীয় বর্ণ। ই, দীর্ঘ ই যখন বলছি জিভ গিয়ে তালুতে লাগছে, চ, ছ, জ, ঝ, ইয় যখন বলছি জিভ গিয়ে তালুতে লাগছে, সেই জন্যই তাকে বলছি আমরা তালব্য বর্ণ। তার সাথে আরো আছে অন্তস্থ জ, অন্তস্থ অ, তালব্য স, এরাও কিন্তু তালব্য বর্ণ। প, ফ, ব, ভ, ম, তার সাথে উ কিংবা দীর্ঘ উ যখন উচ্চারণ করছি, ওষ্ঠের প্রয়োজন হচ্ছে। ওষ্ঠ বলতে ঠোঁট, ওপরের ঠোঁট, ওষ্ঠ নিচের ঠোঁট, অধর, এই দুয়েরই প্রয়োজন হচ্ছে, সেই জন্যই আমরা তাদেরকে বলছি ওষ্ঠ বর্ণ। তাহলে ওষ্ঠ বর্ণ হচ্ছে উ, দীর্ঘ উ,
প, ফ, ব, ভ, ম। এবার যদি বলি মূর্ধন্য ধ্বনি, রি, রি যখন উচ্চারণ করছি আমাদের জিভ গিয়ে মূর্ধাতে লাগছে। আমি যখন বলছি টগর, আমি যখন বলছি টাকা, জিভ গিয়ে কিন্তু যেখানে লাগে সেই জায়গার নাম হচ্ছে মূর্ধা। সেই জায়গাটা দেখতে অনেকটা এমন, উপরের পাটির দাঁতের ঠিক পেছন দিকে থাকে, একটু উঁচু নিচু থাকে এমন। ঠিক আছে? তো বলছিলাম ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এদেরকে আমরা বলছি মূর্ধন্য বর্ণ। তার সাথে স্বরবর্ণ থেকে আছে হচ্ছে রি, আর ব্যঞ্জন বর্ণ থেকে আরো আছে ব বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র এবং সবশেষ মূর্ধন্য স। এ, ওই যখন উচ্চারণ করছি কণ্ঠ এবং তালু এই দুইয়ের প্রয়োজন হচ্ছে, যার কারণে আমরা তার নাম বলছি কণ্ঠ তালব্য বর্ণ। ও, অ যখন বলছি কণ্ঠ এবং ওষ্ঠ এই দুইয়ের প্রয়োজন, সেজন্য আমরা বলছি কণ্ঠস্থ বর্ণ। এবং সবশেষ ত, থ, দ, ধ, দন্ত ন, ল এবং স, এদের যখন উচ্চারণ করছি জিভ দিয়ে দাঁতে লাগছে এবং তারপর উচ্চারণ হচ্ছে এই বর্ণগুলো, সেজন্য এদেরকে বলছি আমরা দন্ত বর্ণ। তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে বর্ণগুলো আমরা জানলাম, সেই বর্ণগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী এবং উচ্চারণ স্থান অনুযায়ী সেই বর্ণগুলোর নাম কি সেটাও কিন্তু আমরা জেনেছি। অর্থাৎ উচ্চারণ স্থান এবং তার পাশাপাশি বর্ণগুলোর নাম, কোন বর্ণের কি নাম সেটাও আমরা জানতে পেরেছি। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় এই পর্যন্তই। আমরা আগামী দিন বর্ণের উচ্চারণ প্রকৃতি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। বায়েজিদের বাংলা পাঠশালার সাথেই থেকো সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।